হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আমি ডক্টর দেবজ্যোতি। আর আজকে নিট প্রিপারেশনস নিয়ে কিছু খুঁটিনাটি কথা বলতে আজকে চলে এসেছি। তার জন্য আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছে সায়ন্দ্রিলা আমাদের খুবই ফেভারিট স্টুডেন্ট। সবাইকে একটা কথাই বলবো যে নিট প্রিপারেশনস নিয়ে যত কোয়েশ্চেন্স তোমাদের রয়েছে, তোমরা যখন বিভিন্ন কমেন্ট সেকশনসে লিখেছো আমাদের ইউটিউব চ্যানেলে, সেগুলোকে আমি সামারাইজ করেছি এবং সামারাইজ করার পরে তার মধ্যে কিছু প্রশ্ন আমি সায়ন্দ্রিলার জন্য বেছে রেখেছি, যেগুলো আজকে আমি সায়ন্দ্রিলাকে জিজ্ঞেস করব। এবং আমি শিওর যে হচ্ছে এই ডিসকাশনটা শোনার পরে যারা ক্যামেরার ওপারে রয়েছে তাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে, যারা আগামী দিনে নিট এক্সামসের জন্য প্ল্যান করছো, এক্সামের জন্য প্রিপেয়ার করছো এখন থেকেই, তাদের কাছে এটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে প্রিপারেশনসের জন্য কোন কোন জিনিসকে মাথায় রাখা উচিত। তো প্রথম প্রশ্ন সায়ন্দ্রিলা, তোকে আমি জিজ্ঞেস করবো যে এক্সাম ফোবিয়া আর এক্সাম প্যানিক দুটো জিনিস হয়। তো অনেক স্টুডেন্ট আমাকে কমেন্টেও জিজ্ঞেস করেছিল যে তাদের এক্সাম দিতে ভালো লাগে না, কারণ প্রত্যেক এক্সামে যখন মক এক্সাম দিচ্ছে তাদের একটা ভীতি আছে যে খারাপ নম্বর পেলে এটা হবে ওটা হবে, বাবা জানতে পারবে, বন্ধুরা জানতে পারবে। আর একটা হচ্ছে যে পার্টিকুলার যে দিনে পরীক্ষাটা হচ্ছে সেই দিনে ওদের একটা এক্সামের প্রতি প্যানিক থাকছে যে এক্সামটা আমার মানে একদম মেন এক্সামের দিনে ওদের মনে হচ্ছে যে না এক্সামটা যদি খারাপ হয় মানে কী করবো, পারবো তো সেইভাবে ওরা অনেক সময় কিন্তু এক্সামের দিনেও খারাপ করছে। তোকে আমি জিজ্ঞেস করবো তোর এক্সাম ফোবিয়া কতটা কাজ করতো, তুই কি রেগুলার মক টেস্ট দিতিস কি দিতিস না? হ্যাঁ, আমি রেগুলার মক টেস্ট দিতাম, বাট আমার মানে এরকম প্রথম দিকে মনে হতো যে এই চ্যাপ্টারটা ভালো করে তৈরি হয়নি, হয়তো তিনটেই তো আছে, তিনটে সাবজেক্টে ধরো ফিজিক্সের একটা পার্ট প্রিপেয়ার হয়নি, আমার মনে হতো যে এইটা স্কিপ করে দিই, পরে এবার দেবো, কারণ এই টেস্টে মার্কস কম আসলে আমার নিজের সেলফ কনফিডেন্স ভেঙে যাবে, তখন বাজে হবে। বাট সেটা একদমই উচিত না করা, লাস্টের দিকে আমি আর করতাম না, কারণ তোমার যদি এটা একটা মক টেস্ট, এটা তোমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য, যদি এটাই তুমি না দাও তো তুমি নিজের ভুলও বুঝতে পারবে না, নিজেকে রেকটিফাইও করতে পারবে না, তোমার মেন এক্সামে গিয়ে বাজে হবে, যেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ভালো করা। একদমই। তো মক টেস্ট স্কিপ করা একদমই সো এক্সাম ফোবিয়া মানে সেটাকে নিজেকেই মানে হ্যান্ডেল করতে হবে যে এখন যাই স্কোর আসুক সেটাকে ইগনোর, সেটাকে জাস্ট তোমার নিজের রেকটিফাই, এক্স্যাক্টলি দিস ইজ রেকটিফিকেশন, মানে সেটার জন্য যেন এক্সেস মানে সেটা নিয়ে ভাবনা চিন্তা না করে রাদার যদি খারাপও হয় সেটাতে রেকটিফাই করার দিকে ফোকাস করতে হবে, রাদার দেন মানে খুব বেশি পরিমাণে কি খারাপ হয়ে গেল এরকম একটা ব্যাপার। তো এক্সাম ফোবিয়াটা একটা গেল মক টেস্টের এক্সাম ফোবিয়া। আর একটা আমি যেটা বলছি সেটা হচ্ছে এক্সাম প্যানিক অন দ্য ডি ডে, মানে যেদিন পরীক্ষা সেই দিনে যে এক্সাম প্যানিক, সেটা তুই আমাকে একটু আগে বলছিলিস যে তোর 2023 সালে যখন তুই ফাইনাল নিট পরীক্ষা দিয়েছিলিস, কারণ তখন তোর খুব এক্সাম প্যানিক কাজ করেছিল, কিন্তু 24 সালে তুই বলছিস যে কোনো এক্সাম প্যানিক তোর কাজ করেনি। তো এই ট্রান্সফরমেশনটা তুই কী করে করলি যে একটা বছর তোর এক্সাম প্যানিক এত ছিল আর পরের বছর এক্সাম প্যানিক তোর থাকলো না, সেটা কিভাবে তুই এটা ওভারকাম করলি? আমি যখন প্রথমবার দিয়েছিলাম আমার সেই বছরই বোর্ডস ছিল, এক্সাম মানে সিলেবাস শেষ হয়েছিল, তো যেন আফটার সিলেবাস ফিনিশ হওয়ার পর অ্যাটলিস্ট 2 রাউন্ডস অফ কমপ্লিট রিভিশন যেটা দরকার ছিল, আগের বছর তুই রিভাইজ করতে পারিসনি, আর তো সবসময় তুই এটা মানে লোয়ার কনফিডেন্স সাইডে ছিলিস। মানে আমি তখন ভেবে গেছিলাম এক্সাম যাওয়ার সময় যে আমার কি করে ভালো হবে, আমি তো ঠিকঠাক রিভিশনও করিনি, অ্যাম্পল অ্যামাউন্ট অফ কমপ্লিট সিলেবাস মক টেস্টও দিইনি, তো এরকম আমার নিজের মধ্যে সেলফ কনফিডেন্সই খুব কম ছিল, ওই জন্য হয়তো পেপারটা দেখে হয়তো আমি পারতাম অঙ্কগুলো বাড়িতে করতে দিলে, বাট যেহেতু এক্সামের সময় আমার নিজের উপর কনফিডেন্স ছিল না, তো জন্য আমি অনেকটা প্যানিক করে লাস্ট 1 আওয়ার মানে ফিজিক্সের অনেকগুলো কোয়েশ্চেন জেনেও করতে পারিসনি, মানে যেহেতু তোর এক্সাম প্যানিক হয়েছিল। সো বেসিক্যালি তুই বলতে চাইছিস যে লাস্ট বছর তোর এক্সাম প্যানিক ছিল যেহেতু তুই সিলেবাসটা অনেক দেরিতে ফিনিশ করেছিস। তো সবাইকেও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছে, ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছে টু এভরিওয়ান যে সিলেবাসটা একটু আগে ফিনিশ করো, পারলে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সিলেবাস ফিনিশ করো, সো দ্যাট ইউ ক্যান ডু নেক্সট 2 to 3 টাইমস রিভিশনস ইন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এটা গেল প্রথম জিনিস, যেহেতু তুই এক্সাম প্যানিকটা এই বছর ম্যানেজ করেছিলিস, তাহলে এক্সাম ফিনিশ মানে এবার সিলেবাসটা তুই প্রপার টাইমে ফিনিশ করে নিয়েছিলিস, এবং তার সাথে সাথে তুই বলছিলিস যে মক টেস্ট দিয়ে দিয়েও তুই ধীরে ধীরে যে এক্সাম ফোবিয়া ছিল, এক্সাম রাদার প্যানিকটাও ছিল, সেটাও অনেকটাই কমে গেছিলো। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা তোকে আমি জিজ্ঞেস করবো যে আমাদের অনেক টপিক থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে যেগুলোকে আমরা ভোলাটাইল টপিক বলি, মানে আজকে পড়ছি কালকে এমসিকিউ করছি, তারপরে হয়তো 3-4 দিন 7 দিন 8 দিন পর ভুলে গেলাম, কিন্তু তারপরে আবার আমার ইনস্টিটিউটের মক টেস্ট যখন আসছে তখন আমি আবার সেটা রিভাইজ করতে হচ্ছে। তো এই ভোলাটাইল টপিক ম্যানেজমেন্টটা মানে কিভাবে করতিস তুই? না, আমার যেই ঘরে আমি পড়তাম সেই ঘরে এরকম দেওয়ালে চার্জ লাগানো থাকতো। আচ্ছা। তো স্পেশালি মানে ইনঅর্গানিকের পি ব্লক তো ছিল না, এবার অনেকটাই হাঁটিয়ে দিয়েছিল, তো ডি ব্লকের যে রিঅ্যাকশন পার্টটা ছিল প্রিপারেশন অফ KMnO4, ওটা খুব ইম্পর্টেন্ট ছিল, তো ওইটা পুরো
পুরো রিঅ্যাকশনে পুরো সিকোয়েন্স লেখা ছিল। তারপর পি ব্লকে যে অর্ডার গুলো ছিল, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ওই অর্ডার গুলো। তারপর বায়োলজির বায়োডাইভার্সিটি ইউনিটের যে ডেটস গুলো কতগুলো কি স্পিসিস থাকছে, এক্স্যাক্টলি ফিগার গুলো। তারপর সেমিকন্ডাক্টরের লজিক গেটস এর কোনটা কিরকম দেখতে হয়, কোনটা কিরকম দেখতে হয়, ওইগুলো সব লাগানো ছিল, যেটা আমি প্রতিদিন সকালবেলা উঠে 1 ঘন্টা দেখতাম এমনি। আর এমনি পড়তে পড়তে কোথাও আটকে গেল, তখন ওটা একবার তখন সেটাকে একবার দেখে নিতিস যে পড়তে পড়তে কোথাও আটকে গেলে। ওকে, আর এটা কি একটা কনস্ট্যান্ট মানে চার্ট বছরের শুরুতেই টাঙিয়ে রেখেছিলিস, নাকি টাইম টু টাইম এই চার্টের মধ্যে জিনিস অ্যাড হতো, রিপ্লেস হতো, এরকম কিছু হতো? মানে এরকম তো হবে না যে তুমি 1 বছর ধরে একটা চার্ট দেখছো তাও তোমার মুখস্থ হচ্ছে না। তো আস্তে আস্তে তোমার এমনি ব্রেনে সেট হয়ে যাবে ওটা। তো চেঞ্জ এভরি 2-3 উইকস, কারণ ততই না তোমার দেখতে দেখতে হয়ে যাবে, এটা হ্যাবিট হয়ে যাবে। তো মানে আমার যখন মনে হতো যে এই চার্টটা আমার ঠিকঠাক হয়ে গেছে, আমি ওটা খুলে অন্য কোনো চার্ট লাগানো, বা কোনো এক্সামে হয়তো ওই পার্টটাতে আবার ভুল করলাম তো ওখানটা আরেকবার করে হাইলাইট করে দেওয়া ওই পার্টটা, ওখানটা কোনো এডিট করা, কোনো নতুন ইনফরমেশন অ্যাড করা। ডু ইট অ্যাকর্ডিং টু ইওর ওন কনভিনিয়েন্স, যখন সুবিধা হচ্ছে সেই অনুযায়ী তুই ওটা অ্যাড করে নিতিস। এবং আমার যেটা মনে হচ্ছে শুনে শুনে যেটা অ্যাডিশনটাও মানে কোনো একদিনে হয়নি, মানে এটা দিনের পর দিন জুড়ে এক্সাম দিয়ে দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে করতে, মানে এক্সাম সাইকেল, প্র্যাকটিস সাইকেল, সেই অনুযায়ী তোর একটা একটা করে জিনিসগুলো অ্যাডিশন হয়েছে। আবার যখন তোর মনে হয়েছে না এটা আমার মনে থাকছে, তখন তুই ওটাকে রিমুভ করে নিচ্ছিস। ওকে, আচ্ছা আরেকটা কথা তোকে জিজ্ঞেস করবো, তো ভোলাটাইল টপিক ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে বললি, সবাই ওর মেসেজটা ফলো করবে খুব ভালো করে। ও যেটা বলেছে মানে আমারও সেটা একই মত, এবং আমি কোয়াইট শিওর তোমরা এটাকে ফলো করলে কিন্তু অনেক বেটার রেজাল্ট করতে পারবে। ভোলাটাইল টপিকগুলো যাতে না ভুলে যাও, সেদিকেও অনেকটাই তোমাদের সুবিধা হবে। একটা জিনিস তোকে জিজ্ঞেস করবো যে আমাদের যখন কোয়েশ্চেন্স আসছে মানে 2022, 23, 24, সেটা আমি মানে মোটামুটি সমস্ত র্যাঙ্কারদেরকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে কোয়েশ্চেনের একটা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। মানে এরকম কিন্তু মানে কনফিডেন্টলি বলা যাচ্ছে না যে এবছর ফিজিক্সটা কঠিন, নেক্সট বছর কেমিস্ট্রি কঠিন, বা এবছর ফিজিক্সে হচ্ছে প্রচুর মানে ক্যালকুলেটিভ কোয়েশ্চেন আসবে, বা পরের বছর ফিজিক্সে মানে খুব বেশি মানে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আসবে, এরকম কিছু বলা যাচ্ছে না। স্পেশালি 3 বছর তো 3 রকম দেখতেই পেলাম আমরা। তো 22, 23, 24 তোকে যদি একটু ইন জেনারেল বলি, সাবজেক্ট ওয়াইজ আমাকে একটু কম্প্যারিজন করে দে, তো তুই নেক্সট ইয়ারের জুনিয়রদের জন্য কি বলবি? 24-এ তো জুলজিতে ম্যাক্সিমামই ম্যাচিং কোয়েশ্চেন ছিল, ম্যাচ দ্য কলাম ছিল অনেকগুলো। বটানিতে ইমেজ বেসড কোয়েশ্চেন, ইমেজ বেসড আইবিকিউ কোয়েশ্চেন, এবং সেই ইমেজের ডেসক্রিপশনে যা লেখা আছে সেগুলোকেও তুলে তুলে অপশনসে দিচ্ছে। ওই যে একটা পলিনেশনের কোয়েশ্চেন ছিল জিএমএইজ এর, তো একদম এক্স্যাক্টলি তারপরে মানে এনসিইআরটি এর ডায়াগ্রাম আছে, ব্রেন এখানে লেখা আছে স্যাজিটাল সেকশন অফ ব্রেন, স্যাজিটাল সেকশন অফ ব্রেন। তো ওই মানে ইম্পর্টেন্ট যে তুমি প্রতিটা একদম ফার্স্ট ওয়ার্ড থেকে লাস্ট ওয়ার্ড মানে ইনক্লুডিং ডায়াগ্রামের ক্যাপশন এভরিথিং, ডায়াগ্রাম কা ক্যাপশন, ডায়াগ্রাম কা পয়েন্টিং, এভরিথিং। এটা গেল হচ্ছে তোর জিওলজির জন্য বললি। বটনির জন্য বলে দিলি যে ডায়াগ্রাম আইবিকিউ ইম্পর্টেন্ট হচ্ছে আস্তে আস্তে, ম্যাচ দ্য কলাম তো প্রচুর বেশি আসছে, তো একটু টাইম কনজিউমিং পেপার হতে পারে ফর ফিজিক্স, ফর বটনি, জুওলজি। আর কেমিস্ট্রি ট্রেন্ডে কি বলবি? কেমিস্ট্রি আমি বলবো যে মানে, এবং বায়োলজির এই ট্রেন্ড মানে এই যে টাইম কনজাম্পশন যে বেশি করবে, সেটা কিন্তু ট্রেন্ডটা এই একটাই ট্রেন্ড আছে যেটা একটু মানে ফিক্স টাইপ বলতে পারিস। তো এর মধ্যে এবছর একটাই ট্রেন্ড একটু ব্রেক হলো, সেটা আইবিকিউ অনেক বছর পর ওরা আবার শুরু করলো, ইমেজ বেসড কোয়েশ্চেন যেটাকে আমরা বলি। ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু মানে পুরো র্যান্ডম চেঞ্জ হচ্ছে। তো ফিজিক্সে কি বলবি, মানে যে একটা র্যান্ডম চেঞ্জ যেটা হলো এবছর? ফিজিক্সে আগে তো খুব ক্যালকুলেটিভ কোয়েশ্চেন আসছিল, রাইট, মানে এবারে আসেনি, এবার খুব স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন এরকম। তো ইউ হ্যাভ টু লাইক be prepared for both the situations, ক্যালকুলেটিভ কোয়েশ্চেনের জন্য আর স্টেটমেন্ট লজিক বেসড কনসেপ্ট বেসড কোয়েশ্চেনের জন্য, দুটোর জন্যই তোমাকে। আচ্ছা কেমিস্ট্রিতে কি বলবি? যদি কেমিস্ট্রি ফিজিক্যালের জন্য তুমি এনসিইআরটি যদি নাও পড়ো, অ্যাটলিস্ট ডালটনস অ্যাটমিক থিওরি যেগুলো একটু থিওরিটিক্যাল পার্ট ওইগুলো, আর এক্সাম্পল যেগুলো আছে এনসিইআরটি। আর কিন্তু ইনঅর্গানিক আর অর্গানিকে এনসিইআরটি খুব ইম্পর্টেন্ট। ইনঅর্গানিকে তো অবভিয়াসলি এনসিইআরটি বাইরে কিছু দরকারই নেই, আর অর্গানিকের জন্য স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন যেগুলো একটু রিজনিং, যে এটা এই রিঅ্যাকশনটা কেন হচ্ছে, এটা রিজন কি, মেকানিজম অফ অ্যাকশন থেকেই আসে। তো ওটা এনসিইআরটি যদি তুমি পড়ে নাও তাহলে কোনো প্রবলেম হবে না। এক্স্যাক্টলি। এই যে তুই ফিজিক্সে একটা কথা বললি, মানে এনসিইআরটি মানে কেমিস্ট্রিতে তো বললি যে হচ্ছে যে ডায়াগ্রাম, মানে কেমিস্ট্রিতে তুই মানে বললি যে হচ্ছে এনসিইআরটি খুঁটিয়ে পড়তে হবে। তো ট্রেন্ডে কি কোনো পার্থক্য বলতে পারবি? আমি কোয়েশ্চেনটা মেইনলি তোকে যেটা জিজ্ঞেস করতে চাইছি যে ট্রেন্ডের কোনো পার্থক্য আছে, মানে কেমিস্ট্রি 2023-এর ট্রেন্ড আর 2024-এর ট্রেন্ড, কেমিস্ট্রি কোয়েশ্চেনের ট্রেন্ডের কি কোনো ডিফারেন্স আছে? মানে এনি ডিফারেন্স, মানে কি সেম ট্রেন্ড ফলো করছে 23 আর 24-এর কোয়েশ্চেন পেপার সেই একই এনসিইআরটি থেকেই? আমার মনে হয় না কেমিস্ট্রিতে ট্রেন্ডের ওই ডিফারেন্সটা নেই, যেটা ফিজিক্সে এবছর খুব মানে প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে, সেরকম কোনো ট্রেন্ড ডিফারেন্স নেই। একই জিনিস, একই মেসেজ, যে এনসিইআরটি ভালো করে পড়ো, এক্সাম্পলারও পারলে করে নাও, এক্সাম্পলার পারলে করে নাও। সামারি থেকেও কোয়েশ্চেন্স আসছে এখন, ফিজিক্স কেমিস্ট্রির সামারি থেকেও কোয়েশ্চেন আসছে। আচ্ছা আর একটা জিনিস তোকে আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এই যে যখন তুই বললি হচ্ছে ফিজিক্সের কথাটা, কারণ আমি শুনলাম তোর ফেভারিট সাবজেক্ট তোর ফিজিক্স ছিল, ফিজিক্স পড়তে খুব ভালোবাসতিস, তো ফিজিক্সের জন্য আমি বলবো যে তুই নেক্সট ইয়ার ভাই বোনদেরকে একটা মেসেজ দে, সেটা হচ্ছে যে
অনেক কিছু বাচ্চা আমাকে জিজ্ঞেস করে যে স্যার আমি শুধু ফর্মুলা ফিজিক্সে মনে রাখতে চাই, আমার এর বেশি মাথায় ঢুকছে না, এই ফর্মুলা অ্যাপ্লাই করে করে আমি কোয়েশ্চেনসগুলো করতে চাই। আবার কিছু বাচ্চা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন যে ডিরাইভ ফর্মুলা সেটা মনে রাখে না, প্রত্যেক জিনিসকে একদম কোর থেকে ডিরাইভ করে করে সলভ করছে, সেটা ফাস্ট করছে ডেফিনেটলি, নাহলে হবে না। তো তুই কোন মানে দুজনের জন্য কি মেসেজ দিবি? কারণ কিছু না হচ্ছে ফিজিক্স থেকে ভালোবাসে, তারা বেসিক থেকে শিখে পুরো ফর্মুলা ডিরাইভ করে দেন সলভ করছে, সেটা টাইম কনজিউমিং হতে পারে। আর কিছু বাচ্চা আছে যারা হচ্ছে যে একদম ইনস্ট্যান্ট ফর্মুলা মানে মনে রেখে সলভ করার চেষ্টা করছে, তাতে প্রবলেম হচ্ছে যে কন্ডিশনসগুলো সবগুলো যদি অ্যাপ্লাইড না থাকে তাহলে হয়তো এই ফর্মুলাটাই অ্যাপ্লাই, লাস্টে ফর্মুলা ভুলে যেতে পারে, আর যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছে হয়তো সেই ফর্মুলাটা এই কোয়েশ্চেনের জন্য সিচুয়েশনের জন্য অ্যাপ্লিকেবল নয়। তো এই দুজনের জন্য কি মেসেজ তুই দিবি এক্স্যাক্টলি? আমি তো কনসেপ্ট করে করতে প্রেফার করতাম, বাট যদি তুমি নেক্সট তোমার কনসেপ্ট মনে পড়ছে মানে বুঝতে পারছো না, তাহলে ইফ ইউ আর গোয়িং ফর দ্য ফর্মুলা ডিরাইভড অ্যাপ্রোচ, গো ফর এক্সটেন্সিভ কোয়েশ্চেন প্র্যাকটিস। আর তোমার আগে থেকে মানে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, তুমি আগে থেকে তোমার একটা আইডিয়া থাকে যে কোন সিচুয়েশনে কি এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি ফর্মুলাটার কোথায় কোথায় লিমিটেশনস আছে, যত পারো কোয়েশ্চেন প্র্যাকটিস করো। বাট যদি ইফ ইউ আর গোয়িং ফর দ্য কনসেপ্ট অ্যাপ্রোচ, তাহলে তুমি একটু কম কোয়েশ্চেন করলো, সেটাকে নিয়ে ভাবো যে মানে এই কোয়েশ্চেনটা এরকম মাল্টিপল ডাইরেকশনস হাউ দ্যাট, তো এরকম হলে কি হতো, তো তাহলে ওটাতেও হয়ে যাবে। মানে ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন ফ্রেমিং আর কিভাবে হতে পারে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে। এটাতে খুব ভালো বলেছিস এবং আমার মনে হয় এটা খুব ইউজফুল হবে যারা ওইদিকে শুনছিস ক্যামেরার ওপারে, তারা খুব ভালো করে এটাকে ফলো করবি। নেক্সট ইয়ার নিট 2025 2026 এর যারা ক্যান্ডিডেটস রয়েছিস, ফিজিক্সের এই মেসেজটা কিন্তু খুব ভালো মেসেজও দিয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, হঠাৎ করে আমি তোর সাথে কথা বলছিলাম যখন ইন্টারভিউর আগে, তুই আমাকে বলছিলিস যে এবছর আগের বছর তুই মানে শুধু ইংলিশ পেপার অ্যাপ্লাই করেছিলিস, তুই সারা জীবন আমি তোর থেকে খবর নিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তুই আইসিএসসি সিবিএসসিতে মেনলি পড়তিস এবং যেখানে ইংলিশ মিডিয়ামে ছিলিস, তুই আগের বছর ইংলিশ পেপার অ্যাপ্লাই করেছিস, হঠাৎ করে এই বছর তুই বাইলিঙ্গুয়াল পেপার মানে বেঙ্গলিকে কেন অ্যাপ্লাই করলি? মানে আগের বছর যেহেতু ক্যালকুলেশন হেভি পেপার ছিল ফিজিক্সে, এবছর তো আসেনি, বাট আগের বছর কি করে জানবি সেটাই, তার জন্য যা খুশি হতে পারে। তো আগের বছর মানে রাফের জায়গাটা খুব কম ছিল, মানে এরকম বারবার লাস্টের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে রাফ করতে হতো, নয়তো তোমার কোয়েশ্চেনে ওইটুকু জায়গাতেই করতে হবে, এনডিএ তোমাকে রাফ করার জায়গা এত দেবে না, এত দেবে না। তো ওই জন্য ইফ ইউ আর গেটিং দ্যাট মানে অ্যাডভান্টেজ, গো ফর দ্য বাইলিঙ্গুয়াল। ও সো বেসিক্যালি তুই বলতে চাইছিস যে একদিকে ইংলিশ একদিকে বাংলা থাকলে তিনটে কোশ্চেন ইংলিশ, পাশে তিনটে কোশ্চেন বাংলা, তুই বাংলার জায়গাটাতে তুই রাফ করতিস এবং সেই জায়গার বাংলা কোশ্চেন পেপার যেখানে রাফ করতিস সেটা ইউ আর গেটিং অ্যাডিশনাল স্পেস। সো ইউ হ্যাভ বেসিক্যালি তুই এবছর বাইলিঙ্গুয়াল পেপার এই কারণে নিয়েছিস যাতে করে ওই স্পেসটাতে তুই রাফ ওয়ার্ক করতে পারিস। ওকে ওকে ওকে, তো এটা খুব একটা নতুন ট্রিক্স দেখলাম, আমি আগে ব্যাপারটা খুব একটা দেখিনি, ভালো লাগলো, আইডিয়াটা খুব ভালো যে বাংলা পেপারের যে সাইটটা রয়েছে ওখানে ওটাকে রাফ ওয়ার্ক হিসেবে ইউজ করছে, বিকজ অ্যাকচুয়াল রাফ পেপার যেটা একদম ক্লিন শিট সেটা একদম পেছনে আছে, তো অনেকটা টার্ন করতে করতে টাইম ওয়েস্ট হতে পারে। ভেরি গুড টেকনিক, যদি কেউ চাও সেটাকে ফলো করে দেখতে পারো। আচ্ছা, আর একটা জিনিস তোকে আমি জিজ্ঞেস করবো যে যখন তুই প্রিপেয়ার করেছিলিস মানে তোর এবছর নিট এক্সামসের জন্য, তো তখন তুই প্রেপারে অনেকগুলো পরীক্ষা দিতিস এবং প্রেপারে তুই মেনলি আমাদের যে টেস্ট ডিসকাশনস অ্যান্ড মেন্টরশিপ সেই ব্যাচটাতে তুই ছিলিস। তো আমি তোকে একটা জিনিস জিজ্ঞেস করবো যে এই যে তুই এক্সামস যখন দিতিস, তো সেই এক্সামসগুলোর সাথে সাথে তুই প্রেপমেট থেকে মানে কীভাবে হেল্প পেয়েছিস এবং তোর এন্টায়ার যে প্রিপারেশনসের জার্নিটা ছিল সেটাতে প্রেপমেট কীভাবে কাজে এসেছে? প্রথমে আমার তো মানে আমার সবথেকে বড় প্রবলেম ছিল যে আমার নিজের উপর বিশ্বাস খুব কম ছিল, মানে সেলফ কনফিডেন্স। হ্যাঁ, খুব কম। মানে আমার যদি একটা পরীক্ষা একটু 10-20 নম্বরের চেয়ে বেশি কমে যায় তাহলে আমার মনে হতো যে আমার আর হবে না, মানে কেন পড়ছি আমি, কেন পড়ছি। তো যেটা আমার সবথেকে ভালো লাগতো যে 1-to-1 সেলফ কেয়ার, যেটা মানে যে সিটিসি টিম ক্যাপ্টেন, হ্যাঁ, সে মানে অন্তত সপ্তাহে একবার করে ফোন করে জিজ্ঞেস করা যে কেমন চলছে বা কোনো পরীক্ষা বাজে হলে কেন হলো সেটা অ্যানালাইজ করতে হেল্প করা, বা হয়তো আমি ম্যামকে বলেছি আগের সপ্তাহে কোনো যে এইখানটা আমার প্রবলেম, পরের সপ্তাহে যখন ফোন করেছে আমার মনে ছিল না যে আমি এরকম বলেছিলাম, ম্যামের মনে ছিল, ম্যাম আমার নিজে থেকে জিজ্ঞেস করেছে যে এখানটা কি সলভ করলে কি হলো, তো সেটা করা, সেটা সব থেকে আই থিঙ্ক ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ডলি লাইভ পেপার ডিসকাশন, মানে ট্রেনকে দিয়ে এলাম পরীক্ষা, সেদিন আমার ফ্রেশ মাথায় মনে আছে যে তুমি এইটা সেদিনকে বিকেলবেলা ডিসকাশন করলে মানে তুমি লাইভ ডিসকাশন দিতে তুমি জিজ্ঞাসা করতে পারবে অন স্পট যে এখানটা কেন এরকম হলো, আমি আমার অ্যাপ্রোচটা কেন নয়, রাইট রাইট, মানে যেদিনই পরীক্ষা দিয়েছি সেদিনই ডিসকাশন তুই করে নিতিস প্রিপারেশনের মধ্যে। আচ্ছা, ওইটা। আর থার্ডলি হচ্ছে যে টেলিগ্রামে আমাদের একটা গ্রুপ ছিল, ডাউট ডিসকাশন গ্রুপ, তো মানে আমার যদি কোনো ডাউট হতো 24/7 যখনই ডাউট হতো ওটা পিকচার তুলে পাঠালে ম্যাক্সিমাম 1 আওয়ারের মধ্যে প্যারাগ্রাফ করে বা ভয়েস রেকর্ডিং করে আমাদের পুরো এক্সপ্লেন করে দিত, তো আমার অনেকটা টাইম বাঁচতো ওখানে, ওই টাইমটা লাইক ইউটিলাইজ ফর সলভিং ডিফারেন্ট কোয়েশ্চেন্স।
তো ওইটা অনেকটা হেল্প করেছে। আর যেটা সব থেকে আমার আগের বছর প্রবলেম ছিল যে আমি মানে অ্যাডিকুয়েট নাম্বার অফ ফুল সিলেবাস মক টেস্ট দিতে পারিনি। তো প্রেপমেডের জানুয়ারি মাস থেকে ফুল সিলেবাস মক টেস্ট স্টার্ট হয়ে গেছিলো। তো অনেকটা টাইম পেয়েছিলাম লাস্টে বোঝার জন্য যে মানে কোথায় ভুল হচ্ছে সেটা রেকটিফাই করার টাইম যেটা, সেটা অনেকটা পেয়েছিলাম। তো তখন আমার সেলফ কনফিডেন্সও বিল্ড আপ হচ্ছিল যে মক টেস্টে যখন এরকম নাম্বার আসে তখন হয়ে যাবে। এটা যে সব থেকে ইম্পর্টেন্ট ছিল, মানে তোমার কম্পিটিটিভ এক্সামে মনের ব্যাপারটাই মেন। তুমি যদি মন থেকে ভেবে নাও যে হয়ে যাবে তাহলে 90% চান্স হয়ে যাবে। তো ওটা আই থিঙ্ক খুব একদমই ঠিক কথা বলেছে যে কনফিডেন্স ম্যাটার্স আ লট, আর কনফিডেন্সের জন্য দরকার রিয়াল প্র্যাকটিস অ্যান্ড রিয়াল মানে কী বলবো ফলো আপ অফ দ্য প্রসেস। তো প্রসেসটাকে রিয়েলি ফলো করেছে, যে জিনিসটাকে বিলিভ করে ওর প্রসেসটাকেও নিজে বিশ্বাস করেছে যে এটাই অ্যাকচুয়াল প্রসেস, ও শুনেছে টিচারদের থেকে, সেই প্রসেসটাকেও মানে ফলো করেছে ভালো করে এবং তারপরে সেটাতে বিশ্বাস করেছে এবং সেটাতে সাকসেস পেয়েছে। তো খুব ভালো লাগলো তোর এক্সপিরিয়েন্সগুলো শুনতে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দ্য স্টুডিও। আর যারা নিট 2026 এবং 25-এর জন্য প্রিপেয়ার করছো তারা সায়েন্দ্রিলার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে এবং সেটাকে ফলো করবে। তোমরাও খুব ভালো রেজাল্ট করবে, একদিন নিশ্চয়ই তোমরাও এই জায়গাতে এসে একইভাবে প্রেপমেড স্টুডিওতে ইন্টারভিউ দেবে। আজকে এখানে ইন্টারভিউটা ফিনিশ করছি। থ্যাংক ইউ সো মাচ, বাবাই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। প্রেপমেড নিট ক্র্যাক করবার ঠিকানা, এরকম ক্লাসরুম কোথাও পাবে না, যেখানে শিক্ষক নিট এক্সপার্টস রাই পাশে আছে দিন রাত সর্বদা।